আগামী 31শে জানুয়ারি হইচই স্টুডিওসের পক্ষ থেকে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে এই রাত তোমার আমার, যেখানে অভিনয় করতে দেখা যাবে অঞ্জন দত্ত সহ অপর্ণা সেনকে। হয়ে গেল তারই ট্রেলার লঞ্চ। দেখুন কি হলো, কি বললেন সকলে এই ট্রেলার লঞ্চে শুধুমাত্র টলিউড ফোকাসে। Thank you so much. Thank you everybody. মনে করো দেখো, এটা আমি একটু আগেই বললাম, এটা আমার কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা অভিজ্ঞতা। আমি যে কটা ছবি এখনো বানিয়েছি, এই অবধি বানিয়েছি এই পর্যন্ত, এবং আগামীতেও যা যা এই মুহূর্তে যা যা অন্যান্য যা যা বানাচ্ছি বা আগামীতেও যা যা বানাবো, আমার মনে হয় তার থেকে এই ছবিটি একদম একটা ভিন্ন অভিজ্ঞতা হয়ে থাকবে। তার কারণ হচ্ছে এরম একটা বিষয় নিয়ে আমার মনে হয় না আমি আগেও কাজ করিনি, আর আমার মনে হয় না যে আমি আগামীতেও খুব রোজ রোজ এরকম একটা বিষয় নিয়ে কাজ করা যায়। তার কারণ এরকম দুজন অভিনেতাও পাওয়া যায় না, আর এরকম একটা বিষয়ও বারবার হয়তো আমি সুযোগ পাবো না এরকম একটা বিষয় নিয়ে কাজ করতে। করার এক্সপিরিয়েন্সটা মানে এক্স্যাক্ট কাজটা চলার সময় তো নানা রকম অভিজ্ঞতা হয়, আমাদের প্রচণ্ড ব্যস্ত থাকতে হয় কাজটা সময়ের মধ্যে শেষ করার জন্যে। যেটা মানে আমি ওনাদের দুজনের কাছ থেকে প্রত্যেক মুহূর্তে, সেটা একদম ছবি শ্যুট করার আগের সময়টাতে, যে সময় আমরা ওয়ার্কশপ করছিলাম, সেই সময় থেকে নিয়ে শুরু করে শুটিং চলাকালীন আমি প্রতি মুহূর্তে ওদের দুজনের কাছ থেকে অনেক কিছু খুঁটিনাটি শিখেছি, অভিনেতা হিসেবে অনেক কিছু শিখেছি, যেটা হয়তো বলতে বসলে রাত কাবার হয়ে যাবে, কাজে সেই ডিটেলে যাব না। তবে ওরা দুজন যেভাবে, আমি যেটা ধরতে চেয়েছিলাম পর্দায়, যে দুজন 50 বছর অতিক্রান্ত করা একটি দম্পতি, তাদের নুয়ান্সেসগুলো, তাদের নিটিগ্রিটিসগুলো, যেগুলো চিত্রনাট্যে ছিল না, সেইগুলো যেভাবে ওরা নিজেরা বার করেছেন, নিজেদের অভিজ্ঞতা এবং নিজেরা ফিল্ম মেকার হওয়ার দরুন, মানে ফিল্ম মেকার তো বটেই, মানে প্রথিতযশা ফিল্ম মেকার হওয়ার দরুন আর কি, সেইটা আমার মনে হয় আমাকে ভীষণভাবে ঋদ্ধ করেছে, সমৃদ্ধ করেছে এবং ভীষণভাবে সাহায্য করেছে আমাকে ইন দ্য হোল প্রসেস অফ দ্য ফিল্ম মেকিং। আরেকটা কথা বলে এই তোমার প্রশ্নটা আমি উত্তরটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যখন এই ছবিটি করার সিদ্ধান্ত হয়, মানে SVF, হইচই স্টুডিওস, তাদেরকে আমি পিচ করি এবং ওরা বলেন যে হ্যাঁ এই ছবিটা করব আমরা, একটা সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছিলাম যে এই দুজন যদি না করে ছবিটি, তাহলে এই ছবিটি আমরা করব না। দ্যাট ওয়াজ ডিসাইডেড। কেননা এটা খারাপ ভালোর প্রশ্ন না, মানে এনাদের বয়সী আরো অভিনেতা অভিনেত্রী আছেন কি নেই সেটা প্রশ্নই নয় এখানে। এই দুটো চরিত্রের জন্য এই দুজন মানুষের সঙ্গে এই ছবিটি আমরা করতে চেয়েছিলাম। সো এটা মানে ইনডিসপেন্সেবল বা ইররিপ্লেসেবল ছিলেন এরা দুজন, এটা আমি বলে রাখতে চাই এখানে। হয়তো আমি শিওর নই এটা, বাট হয়তো একটা সুবিধা হয়
যদি ভালো অভিনেতারা যখন ডিরেক্ট করে তখন ভালো অভিনয়টা করা সহজ হয়ে যায়। মানে গুড অ্যাক্টর যদি একজন ডিরেক্টর হয়, নন অ্যাক্টার্স বা অ্যাক্টিং করে না এরকম লোক খুব বিরাট মাপের সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, ছিল, আছে, থাকে। তারা নন অ্যাক্টার্স, অ্যাক্টিংটা আরেকজনকে দিয়ে করাচ্ছে। কিন্তু অ্যাক্টার, খারাপ অ্যাক্টার ভালো ছবি করতে পারে আমার মনে হয়, মানে এটা বিশ্বাস করি না। ভালো অ্যাক্টররাই যখন ডিরেক্ট করে, সো সেখানে একটা সুবিধে হয় যে মানে একটা এক্সট্রা এনার্জি আসে, একটা এক্সট্রা এনার্জি তৈরি হয়। মানে তার মানে অপর্ণা সেন যখন ছবি করছেন, আমি তো করছি না, আমি তো যখন অভিনেতা, তখন কি কোনো এনার্জি ছিল না? নিশ্চয়ই ছিল। পরম যখন অভিনয় করছে আমার সঙ্গে, পরম তো ডিরেক্ট করেনি, তখন আমি ডিরেক্ট করছি, তখন কি পরমের সেই এনার্জিটা ছিল না? কিন্তু আমি বলবো যে এইটার থেকেও, মানে এই প্রশ্নটার থেকেও যেটা আমার কাছে ক্লোজ টু দ্য প্রশ্ন বাট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন লাইক মাইন্ডেড লোক, মানে যে ধরনের অভিনয় আমার ভালো লাগে, সেই ধরনের অভিনয় অপর্ণা সেনের ভালো লাগে, সেই ধরনের অভিনেতাই বড়, এই যখন এই মিলগুলো থাকে, যে ছবিগুলো আমাদের ভালো লাগে, মানে যে ধরনের গান আমাদের ভালো লাগে, যে ধরনের গল্প পড়ে, এই মিলগুলো থাকলে এনার্জিটা বেশি হয়, মানে অনেক বেশি কনস্ট্রাকটিভ একটা এনার্জি আসে আর কি। যদি মিল না থাকে, যে আমি যে ধরনের অভিনয় করি, যে ধারা, যে অভিনয়ের ধারায় বিশ্বাস করি, অপর্ণা সেনও সেই অভিনয়ের ধারায় বিশ্বাস করে, যদি না করতো তাহলে একটা প্রবলেম তৈরি হয়। সেই প্রবলেমটা ওভারকাম অনেক সময় করতে হয়েছে, আমাকে কম করতে হয়েছে। মানে আমি তো বেশি সিনেমা অভিনয় করিনি, ধরুন 45 ইয়ার্স হলো, আমি গত 25-26 ছবিতে অভিনয় করেছি, খুব কম। কিন্তু তার মধ্যে দু একজন এসছে যাদের সঙ্গে আমার কাজ করতে অসুবিধা হয়েছে, কারণ তারা একটা অন্য ধারা থেকে এসছে, তারা হয়তো আমাকে অন্য কিছু করাতে চাইছে, যেটা হয়তো আমার অসুবিধা হচ্ছে করতে, বা আমি সেটাকে অভিনয় মনে করছি না, সেটাকে অতি অভিনয় মনে করছি। কিন্তু আমি গ্রেটফুল দ্যাট এখানে বাকি দুজন যারা রয়েছে, তারা দুজনেই সার্টেন কাইন্ড অফ সিনেমাতে বিশ্বাস করেন এবং সার্টেন কাইন্ড অফ একটা ধরনের অভিনয় বিশ্বাস করেন, যেটা একটা অন্য এনার্জি আনে। অপর্ণা সেন যেরকম মানে শুটিং এর আগে, অনেক আগে যখন আমরা ওয়ার্কশপ করতে বসেছি, অনেক কিছু স্ক্রিপ্ট নিয়ে অনেক কিছু সাজেস্ট করেছেন, অনেক কিছু বলেছেন, আমাকেও বলেছেন, পরমব্রতকেও বলেছেন। সেটা শুধু একজন অভিনেত্রী হলে হওয়া মুশকিল, অভিনেতা হলে হওয়া মুশকিল, সেটা সেই এক্সপিরিয়েন্স থেকে সে বলেছে। এবং ফ্লোরেও পরম আমাকে এক্স্যাক্টলি খুব ক্লিয়ারলি বলতে পেরেছি, বিকজ হি ইজ ভেরি ক্লিয়ার কি চায়, যেহেতু অভিনয় করে, আমি কিরকম অভিনয় করি জানে, অপর্ণা সেন কিরকম অভিনয় করে জানে, ভেরি ক্লিয়ারলি বলতে পেরেছে। তার থেকে একটা সার্টেন এনার্জি, একটা সার্টেন একটা কি বলবো, একটা মিনিংফুল একটা কিছু বেরোয়, মানে ঝামেলা, অশান্তিটা কমে, এনার্জিটাই ফ্লো করে বলে আমার মনে হয়। আর আরেকটা কথা এখানে বলি, এই ছবিটার চিত্রনাট্যটা শেষ অবধি যে চেহারাটা পেয়েছিল, যেটা আমরা শ্যুট করেছি আর কি ফাইনালি, আমি যখন প্রথম নিয়ে যাই রিনাদি এবং অঞ্জনদার কাছে এই ছবি চিত্রনাট্যটি, তখন এটা কিন্তু সেই চেহারায় ছিল না। এটা কিন্তু মানে এদের দুজনের, এবং এক্ষেত্রে আমি রিনাদির কথা বিশেষ করে বলবো, যে এদের নিরলস ইনপুটসের জন্যে যে চেহারাটা ফাইনালি চিত্রনাট্যটা পেয়েছে, সেটার জন্যে কিন্তু সেখানেই আরো প্রমাণ হয় যে মানে একজন শুধু যদি একজন অভিনেতার কাছে নিয়ে যেতাম, তিনিও নিশ্চয়ই কিছু না কিছু ইনপুট দিতেন, বাট ওভারঅল একটা হোলিস্টিক একটা মানে কি বলবো, মানে সিনেমার লোক হিসেবে ইনপুটগুলো আরো ফুলফিলিং বা আরো এনরিচিং হয় ভাবে নয়, কারণ আমরা কেউ কোনো একটা যাকে বলে পুলপিট বা পালপিট থেকে আমরা প্রিচ করছি না, আমরা কিছু কাউকে মানে আন্ডারলাইন করে কোনো মেসেজ দিচ্ছি না, কিন্তু বার্তাটা যেটা আছে সেটা উঠে আসছে অর্গ্যানিক্যালি ছবিটার মধ্যে থেকে, সেটা কিন্তু একটা মানবিক বার্তা।
সেটা ভালোবাসার কথা, সেটা বিশ্বাস অবিশ্বাসের কথা, সেটা এই দম্পতির জীবনে একটা রাতের কথা, যে রাতটা সত্যের মুখোমুখি হওয়ার রাত, যে রাতটা একটা নাইট অফ রেকনিং বলা যায়। অনেক না বলা কথা তারা বলছে, সেটা বললে ভালো হতো, শেষ পর্যন্ত ভালো হলো কি হলো না সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন, বা ছবিটা দেখলে নাও বুঝতে পারেন, কারণ ছবিটার পরও ছবি চলতে থাকে, কারণ মানুষের ভাবনা, দর্শকের ভাবনা ছবির পরেও তো চলতে থাকে। তো এই বলা বা না বলাগুলো শেষ পর্যন্ত যে বলল তার একটা ভেতর থেকে একটা রিলিফ হলো যে আমি বলে দিলাম সত্যি কথাটা, কিন্তু যে শুনলো তার কি রিয়াকশন হলো, তাতে কি তারা আরও কাছাকাছি এলো না এলো না, নাকি সেইটা সারা জীবন তাকে হন্ট করবে, এই সব প্রশ্নগুলো ছবির শেষে রয়ে যাবে। সুতরাং আমার মনে হয় এই ছবিটা যেটা গুণ, সেটা হচ্ছে এই ছবিটা শেষ হওয়ার পরও ছবিটা দর্শকের মনে চলতে থাকবে। যে আমরা সবাই যেহেতু তিনজনেই অভিনেতা এবং তিনজনেই পরিচালক, তাতে কি সুবিধে অসুবিধে হলো, অসুবিধেটা বিশেষ কিছু হয়নি। সুবিধে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা যখন অভিনেতা হিসেবে কাজ করি, মানে আমি আগে যখন করেছি, বা আমি বলে না, যে কেউ অভিনেতারা যখন কাজ করেন তখন তারা শুধু অভিনয়ের কথাটা ভাবে, কিন্তু যারা অভিনয় এবং পরিচালনা দুটোই করেছেন তারা পুরো ছবিটার কথা ভাবেন, সেই কথা ভাবছিলাম। আর পরম যেহেতু অভিনেতা পরিচালক, সেহেতু অভিনেতাদের কি সুবিধে অসুবিধে সেটা পরম খুব ভালো বুঝতে পারছিল। কোথায় আমাদের অসুবিধে হচ্ছে টুক করে সেই জায়গায় আমাদের একটু নাজ করে, যাকে বলে, ঠিক জায়গায় নিয়ে আসছিল, যদি ভুল পথে চলে যায়। অথচ কোনোভাবে আমাদের কখনো আমাদের স্বাধীনতাটাকে ও কখনো আটকে দেয়নি, মানে আমরা স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা অভিনয় করতে পেরেছি, এইটুকুন আমার বলার ছিল। থ্যাংক ইউ। প্রথম প্রশ্নটার উত্তর আগে দিই, মানে প্রথম প্রশ্নটা উত্তরটাই আগে বলি। সেটা হচ্ছে যে, আচ্ছা আর একটা কথা বলি এটা বলার আগে, আমাদের রোড শোর যিনি পুরো অর্থনৈতিক দিকটা সামলান, আমাদের পার্টনারই বলা যেতে পারে, শ্রী মণিশঙ্কর বসু এখানে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছি। হাই মণিদা, হ্যাঁ, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ। এই ছবিটার ভাবনাটা প্রথম আমার কাছে, আমি সত্যি কথা বলছি, এটা অর্গ্যানিক্যালি আমার কাছে প্রথম আসেনি। এটা এসেছে হচ্ছে আমি বম্বেতে একটি অল্প বয়সী একটি মানে চিত্রনাট্যকার, ছেলেটি আসামের ছেলে, অরিজিনালি বম্বেতে থাকে, ওর সঙ্গে আমার এক জায়গায় দেখা হয় এবং তখন আমাকে বলে এরকম আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে, আপনি একবার শুনবেন? তো আমি বলি হ্যাঁ শুনতে পারি। তখন ও আমাকে একটি দম্পতির তাদের 50তম বিবাহবার্ষিকী রাতের একটি গল্প শোনায়, গল্প এবং পূর্ণাঙ্গ একটি স্ক্রিপ্ট শোনায়, হিন্দিতে অবশ্যই আর কি। আমি ওকে বলি যে এটা আমি নিচ্ছি, বলে আমি এটা নিয়ে রাখি ওর কাছ থেকে, কারণ আমার মনে হয়েছিল যে এখান থেকে এটা খুব সুন্দর ছবি হতে পারে। তারপর যখন এই ছবিটি SVF এবং হইচই স্টুডিও যখন করার সিদ্ধান্ত নেন, তখন আমরা রিনাদি এবং অঞ্জনদাকে অ্যাপ্রোচ করি। সেইখান থেকে একটা যাত্রা, একটা জার্নি শুরু হয়, যে ও যেভাবে লিখেছিল গল্প এবং স্ক্রিপ্টটা, সেটাকে আমাদের কনটেক্সটে, আমাদের বাঙালি মধ্যবিত্ত সমাজের কনটেক্সটে সেটা কিভাবে অ্যাডাপ্ট করা যায়, সেইটার একটা জার্নি শুরু হয় এবং সেখান থেকে অনেকটা সরে আসি আমরা, কিন্তু অরিজিনাল জার্নটা কিন্তু চিরঞ্জীব বরদলৈ বলে ওই ছেলেটির, ওর লেখা এবং ওর ভাবা। এবার সেটা আমরা যখন সেটা নিয়ে কাজ করা শুরু করি এনাদের দুজনের সাহায্যে, তখন অ্যাজ আই সেড এটা অনেকটা দূর চলে আসে ওটা থেকে। এর মধ্যে আরো এমন অনেক ঘটনা আছে যেটা আমরা দেখবো যে ছবিটা, তার মধ্যে যেগুলো ওর চিত্রনাট্যে ছিলই না কোনোভাবেই আর কি, মানে দূর দূরান্ত তার সঙ্গে কোনো সেদিক থেকে দেখতে গেলে হয়তো মিল নেই, কিন্তু তাও বলছি অরিজিনাল ভাবনাটা কিন্তু ওর কাছ থেকে আসে। এবার প্রশ্ন হচ্ছে যে আমার কেন এটা ফ্যাসিনেটিং লাগলো বা আমার কেন আগ্রহ জন্মালো এরকম একটা ভাবনায়, এই প্রশ্নটা আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সময় তো আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে আপনার বয়সে দাঁড়িয়ে আপনি এরকম একটা ছবির কথা কেন ভাবলেন। এটার একটা খুব সুন্দর উত্তর আমার কাছে আছে, সুন্দরকে জানি না, মানে খুব হার্টফেল্ট একটা উত্তর আছে আমার কাছে। এটা হচ্ছে, আমি খুব অল্প বয়সে আমার বাবা মাকে হারাই। আমার 20 বছর যখন বয়স তখন আমার বাবা চলে যান, আর আমার যখন 33 বছর বয়স, জাস্ট অ্যাবাউট 10 years ago, 10 বছর আগে আমার মা চলে যান। এবার আমি আমার বাবা মার সংগ্রামটা দেখতে দেখতে, একসঙ্গে তারা কিভাবে আমাকে বড় করছেন এটা দেখতে দেখতে বড় হয়েছি, খুব কাছ থেকে দেখেছি। কিন্তু ওনাদের
বুড়ো হওয়াটা দেখতে পাইনি, এই সুযোগটা আমার ঘটেনি। তো আমি যখন চিরঞ্জীবের এই আইডিয়াটা শুনি, আমার প্রথম মনে হয় যে আচ্ছা, আমার বাবা মা যদি বেঁচে থাকতেন, এদের যখন 50তম, এরা যখন 50তম বিয়ের বছর পালন করতেন, এরা কেমন হতেন, এইটা আমার কোথাও একটা দেখতে ইচ্ছে করেছে। এটা বলা যেতে পারে সেই ভীষণ ব্যক্তিগত ইচ্ছেটা থেকেও এই ছবিটা বানানো, এটাও একটা উত্তর নিঃসন্দেহে আর কি। একদম আমার মনে হয় এই ব্যক্তিগত ইচ্ছেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয় একটা ছবি বানানোর ক্ষেত্রে, একটা গানের সুর বানানোর মতোই অনেকটা, বা একটা কবিতা লিখতে চাওয়ার মতোই। আর সেকেন্ডটা তুমি যেটা জিজ্ঞেস করছো যে মাত্র একটা গান কেন, তার কারণ এই ছবিতে গানের মানে যে অর্থে আমরা মিউজিক বা মানে মিউজিক তো আছেই অফকোর্স, বাট গান যেভাবে ব্যবহার করি সেই গানের সুযোগ এই ছবিতে নেই। কিন্তু গান একটা বিরাট বড় ভূমিকা পালন করে, সেটা কেন, কিভাবে এবং ছবির কোন জায়গায়, সেটার জন্য একটু ছবিটা দেখতে হবে। অঞ্জন না করলে আমি ছবিটা করতাম না, এটা ঘটনা। তার কারণটা হচ্ছে যে এই যে বললাম না যে ছবিটাকে একেবারে কাঁধে করে দুজন অ্যাক্টরে নিয়ে যেতে হবে, কারণ পরিচালক তো আছেই, চিত্রনাট্য তো রয়েছে, এবং কলাকুশলীরাও সবাই রয়েছেন, মিউজিক ডিরেক্টর, যারা আর্ট ডিরেক্টর, ক্যামেরাম্যান সবাই রয়েছেন। কিন্তু পর্দার সামনে যারা এই অনুভূতিগুলোকে প্রকাশ করছেন তারা কিন্তু অভিনেতা, এবং একজনের অভিনয় আরেকজনের অভিনয়কে একটা সাপোর্ট দেবে, যেটাকে ইংরেজিতে বলে প্লেইং অফ ইচ আদার। সেটা না করতে পারলে কিন্তু এটা হতো না। সবচেয়ে বড় কথা, এই ছবিটা আমি ইতিপূর্বে যা ছবি করেছি সেই ছবি থেকে একেবারে আলাদা। আমি একটা অসুস্থ মানুষ, প্রথমেই আমার একটা ভীষণ কঠিন বাস্তব সত্যের মুখোমুখি হতে হয়েছিল যে এই ছবিটাতে আমাকে খুব খারাপ দেখাবে। আর অনেক দিন ধরে বাণিজ্যিক ছবিতে অভিনয় করলে একটা সামান্য একটা ভ্যানিটি গোছের একটা তৈরি হয়, মানে একটু মুশকিল সেটাকে একেবারে ঝেড়ে ফেলা, মানে এত খারাপ দেখাবে আমাকে। কিন্তু সেটা প্রথম শর্ত, সেটা আমাকে মেনে নিতে হয়েছিল, আমাকে খুব খারাপ দেখাবে, ঠিক আছে দেখাবে, কিন্তু দেখাক, কিন্তু অভিনয়টা যাতে অন্তত ভালো হয় সেটা তো আমি চাইবো। সেটা কিন্তু আমার সঙ্গে যাকে আমি বিশ্বাস করতে পারি, যার অভিনয় ধারার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে, যার অভিনয় ধারা আমার সঙ্গে মেলে, যেটা আমি আগেও বলেছি যে যখন সংলাপ বলা হয় এই ছবিটাতে, মানে আগে থেকে মুখস্থ করা এটা আমার ডায়লগ, এটা আমি জানতাম, এটা আমি বলছি, এটা যেন না হয়। মানে তার মধ্যে যেন একটা ইমিডিয়েসি থাকে, তার মধ্যে যেন মনে হয় যে এই মাত্র আমি এই কথাটা ভেবে আমি বললাম, সেটা বোঝা গেল যে আমি ভাবলাম। সুতরাং যেসব পজ আসে স্বাভাবিকভাবে, যেসব কথা হয়তো দুবার বলা হয়, স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে সেটা হতে হবে, এবং সেটা অত্যন্ত দক্ষ, অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং সেন্সিটিভ সহ অভিনেতা না হলে এটা করা যায় না। সুতরাং আমি সত্যি বলছি, অঞ্জন না থাকলে আমি ওকে বলতাম যে তোর গল্পটা খুব সুন্দর কিন্তু আমি করবো না রে। না করতেন তাহলে ছবিটা হতো না, বিকজ আমি জানতাম রিনাদি আমাকে প্রথম দিনই বলেছিলেন এটা অঞ্জন করছে তো, হ্যাঁ, এবং সত্যি সত্যি আমি অঞ্জনদাকে ছাড়া ছবিটা করতে পারতাম না, রিনাদিকে ছাড়া ছবিটা করতে পারতাম। জয়িতার চরিত্রটা ভীষণ মিষ্টি, মানে জয়িতারকে আমার যেটা ভালো লেগেছিল, জয়িতা খুব সাধারণ একটি মেয়ে, কিন্তু তার একটা সেন্স অফ হিউমার আছে। সে অসুস্থ, কিন্তু অসুস্থ বলে সে মানে খুব সবসময় হতাশায় ভুগছে তা নয়, সে তার স্বামীকে টিজও করে, ভালোবাসে, বিরক্তও হয়, ঝগড়াও করে, আবার কিন্তু ঝগড়াটা কিন্তু খুব বিচ্ছিরি মতন নয়, মানে ঝগড়াটার মধ্যেও একটা স্নিগ্ধতা আছে। আমি কিন্তু সবসময় সেরকম নই, আমি বেশ ক্যাট ক্যাট করে পরিষ্কার কথা বলে দিতে পারি, হ্যাঁ, কিন্তু জয়িতা সেরকম নয়, জয়িতা কিন্তু ভীষণ সুইট, আর আমার ওরকম সুইট হতে বেশি ইচ্ছে করছিল। আমি দেখো, আমার যেটা মানে মনে হয় যে কোনো ভালো বড় মাপের শিল্পী, ডিরেক্টর হোক, অ্যাক্টর হোক, একটা সেন্স অফ হিউমার না হলে, মানে কৌতুক বোধ না থাকলে ভালো গায়ক গীতিকার হওয়া যায় না। সেন্স অফ হিউমার না হলে ভালো স্ক্রিপ্ট লেখা আগে বলতো না, সেইটা আমার মনে হয় রিনাদির ভীষণ আছে, অপর্ণা সেনের আছে,
এবং সে বলে, হ্যাঁ। আমি যখন প্রথম অভিনয় করতে যাই ওনার সঙ্গে একটা জিনিস আমি তো আমি বাংলা ছেড়ে দাও, অনেক বড় বড় টেক্সট বই ডিরেক্টরের লেখা, সঙ্গে কাজ কিন্তু করছি, আগে কিন্তু বলতো না। অপর্ণা সেনকে আজকাল আমি মনে করি বলতে one of the finest actors দিলেন ভারতবর্ষে। তিনি কোনো দ্বিমত নেই। অ্যাক্টরসদের ভালো হ্যান্ডেল করতে পারেন। তো তখন অনেকগুলো জিনিস আমার কাছে ইম্পর্টেন্ট, আমি মানে আয়ত্ত করেছিলাম, জানতাম যে কথাটা বড় নয়, কথা তো একটু সংলাপ তো ডায়ালগ রাইটার লিখে দিয়েছে, সংলাপের মাঝে মধ্যে কি আছে সেইটা বার করে অভিনেতার কাজ। মানে যেটা ক্যামেরাম্যান বার করতে পারবে না, ডিরেক্টর পারবে না, এডিটর পারবে না, অ্যাক্টরের কাজ হচ্ছে সেইটা মানে মাঝে মধ্যে ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে তার আচার ব্যবহারের মধ্যে দিয়ে বার করা। সেটা যুগান্ত ছবিটা করতে গিয়ে একটা জিনিস আমি রিয়েলাইজ করেছিলাম যে যতই আমরা অভিনয় করি, এটা অপর্ণা সেন আমাদের ওয়ার্কশপে বুঝিয়েছিলেন যে একটা স্বামী স্ত্রীর মধ্যে ইন্টিমেসি, শারীরিক ইন্টিমেসিটা শুধু সংলাপ বলে বা মানে একটা জড়িয়ে ধরা এর থেকে হয় না, একটা স্বাভাবিক খুব ইন্ট্রিনজিক একটা হয়ে যায়, একটা পিঠে ক্লিং মারা বা খুব সহজভাবেই মুখে হাতটা রাখা বা ওটাবার, সেটা খুব সহজভাবে বিশ্বাসযোগ্যভাবে করতে হবে, না হলে জিনিসটা বিলিভেবল হবে না। তো এই ছবিটা করার সময় যেহেতু আমাদের অনেক দিনের একটা বন্ধুত্ব আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, সেহেতু সেইটা করতে খুব সুবিধে হয়েছিল আমার। মানে আমি কখনো ভাবিনি যে এটা করবো না, ওটা করবো না, সেটা করবো না, ওটা করবো, সেটা খুব ন্যাচারালি এসে গেছিল এবং অপর্ণা সেনও খুব সহজভাবে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। সেটা আন্ডারস্ট্যান্ডিং না থাকলে তখন সেটা হয় না, ফিজিক্যালিটিটা হয় না। এত বয়স হয়ে গেছে, স্বামীরও শরীর খারাপ, স্ত্রী প্রায় মরণাপন্ন, তাদের ইন্টিমেসিটা কিন্তু শক্ত করা, মানে সে আমাদের বয়স যতই বাড়ে, সেটা সম্ভব হয়েছিল শুধু আমার অভিনয়ের জায়গা থেকে নয়, সেটা অপর্ণা সেনের সাহায্য, অরমের এক্সাক্ট বোঝা কি হচ্ছে। বিশেষ করে অপর্ণা সেন তো অনেক সময় শর্টের পরে কানে কানে আমি বলে দিয়েছি যে এইটা এটা করো না বা এটা করিস না, এটা পারো। বরং আমাকে অনেক সময় খুব স্পেসিফিক ডিরেকশনটা দেওয়া হয়েছে, সেটা একটু আন্ডারস্ট্যান্ডিং থাকলে খুব সুবিধা হয়। সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে আমার মনে হয় ভালো হয়, যেটা আমি এনার্জি করছিলাম সেটা হয়। সেটা ছিল বলে এই ছবিটা আমার কাছে বিশ্বাসযোগ্য লেগেছে যখন আমি ডাবিং করেছি, মনে হয়েছে এটা সত্যি ভালো। এবং আমার কাছে এটা উনি অনেক 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 ভালো ভালো অভিনয় করেছেন, কিন্তু এই ছবিতে অপর্ণা সেনের অভিনয়টা আমার মনে হয়েছে ওয়ান অফ হার বেস্ট, ফাইনেস্ট। এটা আমি পাবলিকলি কোথাও স্বীকার করতে হবে বলে এখন প্রয়োজন। আমার মনে হয় বাড়ে, নিশ্চয়ই বাড়ে, সব কিছুই বাড়ে। মানে বয়স নিশ্চয়ই বয়স বাড়ে কি ভালোবাসা বাড়ে কি ভালোবাসা কমে আমি জানি না, সব কিছুই বাড়ে, কমে বদলায়, ইভলভ করে, আমার মনে হয় ইভলভ করে, বাড়ে নয়, ওয়ার্ডটা ইভলভ করে, বদলায়, এবং চেহারাটা একই রকম থাকে না, একদম একরকম থাকে না। এখানে আমি ওদের আগে একটু জাম্পিং ইন টু ইট, আমি ওদের থেকে অনেক মানে বয়সে ছোট, তা সত্ত্বেও বলছি আমার সীমিত অভিজ্ঞতায় কি হলো এটা কি বন্ধ? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আমার যেটা মনে হয় যে মানে বয়সে ছোট হওয়ার সত্ত্বেও বলছি কথাটা যে ভালোবাসা জিনিসটা প্রথমে একটা অ্যাড্রেনালিন রাশ থাকে, একটা উত্তেজনা থাকে প্রথম হওয়ার পর, তারপর যত সময় পেরোয় না জিনিসটা, যাকে আমরা বলি না মানে ওয়াইনের ক্ষেত্রে বলি না ম্যাচিওর করে, ওয়াইন সুন্দর করে বয়সের সঙ্গে সঙ্গে সেরকম ম্যাচিওর করতে পারে, এবং তখন ওই মানে সেটেল করে জিনিসটা। যত পুরনো হয় তত তলিয়ে মানে খারাপ অর্থে তলিয়ে যাওয়া না, মানে যেরকম নিচে অনেক সময় দেখবেন যে কোনো একটা জিনিসের মধ্যে জলটা আলাদা হয়ে গিয়ে ভালো জিনিসটা নিচে অনেক সময় সেটেল করে, কিন্তু প্রয়োজনে ওটাকে আবার গুলিয়ে আবার তুলে ফেলা যায়, মানে আবার স্টার করে আবার তুলে ফেলা যায়, ওরকম জিনিসটা থিতু হয় আর কি, যাকে বলা যেতে পারে। তো সেটার চেহারা বদলায়, সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসার চেহারা বদলায়। আসলে সেটা ভীষণ ব্যক্তিগত একটা ব্যাপার, এক একজনের এক এক রকম হয়। যে ক্ষেত্রে
বন্ধুত্ব থাকে সেক্ষেত্রে ভালোবাসা স্থায়ী হয় বলে আমার মনে হয়। অ্যাকচুয়ালি সে আমার সত্যি সত্যি বলতে কি একটা অদ্ভুত জিনিস মনে হয়, সেটা হচ্ছে পৃথিবীতে একমাত্র সত্যিকারের সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। সেটা স্বামী স্ত্রীর মধ্যে হোক, বাবা মা আর ছেলে মেয়ের মধ্যে হোক, ভাই বোনের মধ্যে হোক, বন্ধুত্ব না থাকলে কিন্তু স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা কিছুই থাকে না। তো এইটা আমার মনে হয় যে থাকতে থাকতে একটা অভ্যেস, কিন্তু অভ্যেসটাকে ছোট করে দেখলে হবে না। অভ্যেসটা কিন্তু একটা ভালোবাসার অভ্যেস। এই বুঝতে পারা যে এই সময়টা ওর ব্যথা করছে, কোমরটা টনটন করছে, এই সময়টা ইচ্ছে করে বেশি একটা দেখাচ্ছে যেন আমার কোমর বেশি টনটন করছে, এগুলো বুঝতে পারা অটোমেটিক্যালি, অর্গানিক্যালি ভেতর থেকে বোঝা, এইগুলো কিন্তু আস্তে 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 একসঙ্গে থাকতে থাকতে দুজনের ছন্দ একসঙ্গে চলতে চলতে মিলে যায়। এটা আমার মনে হয় যে সুতরাং, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে আবার আলাদা হয়ে যায়, ক্রমশ একটা দৈনন্দিনতার একটা গ্লানি, একটা খুব কর্কশ হয়ে ওঠে কারো কারো ক্ষেত্রে। সেরকমও হয় না যে তা নয়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।